Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, Teacher of Energy Science and Spiritual Trainer. আজকে একটি দারুণ টপিক নিয়ে কথা বলবো, যেটা আমাদের অনেকের ভীষণ প্রয়োজন। চলছে শ্রাবণ মাস, আর এই শ্রাবণ মাসে বাবা ভোলানাথের আমরা উপাসনা করি। আর বাবা ভোলানাথকেই বলা হয়েছে নীলকণ্ঠ। নীলকণ্ঠ কেন বলা হয়েছে আমরা কম বেশি কিন্তু সবাই জানি, তবু বলে রাখি ছোট করে। যখন সমুদ্র মন্থন হয়েছিল, তখন সেই হলাহল বিষ মহাদেব নিজে তার গলায় ধারণ করেছিলেন এবং সেই বিষ অমৃতে রূপান্তরিত করেছিলেন। আর আমাদেরও যে কণ্ঠ আছে, সেই কণ্ঠেও এখন বিষ জমেছে। বুঝতে পারছেন না? পুরো ভিডিওটা শুনুন, তারপর বুঝতে পারবেন। তো শ্রাবণ মাসে আমরা আমাদের গলার মধ্যে যে চক্র আছে তার নাম বিশুদ্ধ চক্র বা বিশুদ্ধি চক্র। এই চক্র যদি আমরা হিলিং করিয়ে নিতে পারি, তাহলে এই মাসের চেয়ে সেরা আর কোনো মাস হতেই পারে না। তবে এটা নয় যে অন্য মাসেও এই চক্র হিলিং হয় না, কিন্তু যেহেতু শ্রাবণ মাস আমরা বাবার উপাসনা করি, পুরো শ্রাবণ মাস ধরে আমরা বিশুদ্ধ চক্রের হিলিং করিয়ে নিতে পারি শুধু তার কৃপা পেয়ে। চলুন আগে আমরা জেনে নিই এই বিশুদ্ধ চক্র কেন ব্লকেজ হয়, এবং বিশুদ্ধ বা বিশুদ্ধি চক্র আপনারা বলতে পারেন, আবার থ্রোট চক্রও বলা যেতে পারে, যে যেভাবে বলতে পারেন। এই বিশুদ্ধি চক্র কিভাবে ব্লকেজেস হয় এবং ব্লকেজেস হলে কি হয়, এবং এই ব্লকেজেস থেকে মুক্তি কিভাবে পাবেন, হিলিং কিভাবে করবেন, এবং হিলিং হওয়ার পরে সেই সাধক বা সাধিকার পরিবর্তন কি হবে। তাহলে ভিডিওটা কিন্তু একটু লম্বা হবে, কারণ এতগুলো বিষয়কে সুন্দরভাবে বলার চেষ্টা করব। তবে আপনাদের যে একটু ধৈর্য ধরতেই হবে। চলুন শুরু করি। বিশুদ্ধ চক্র প্রথমে বলি ব্লকেজেস কেন হয়, কেন আমাদের হিলিংয়ের প্রয়োজন হয়। বহু আগের কথা যদি আমরা জানি, ঋষি মহারিষিরা এই চক্র তারা নিজেরা বলে গেছেন। আমাদের শরীরের মধ্যে যে 7টা চক্র আছে, তার মধ্যে একটি হলো বিশুদ্ধি চক্র। বিশুদ্ধি চক্র আমাদের গলার কাছে যে কলার বোন আছে, তার মিডিলে যে গর্ত মতো জায়গাটা আছে, ওখানে অবস্থিত, যেটা আমাদের দেহ এবং এই গলার সংযোগস্থল। ঋষিমুনিরা এখানে চক্র দেখেছিলেন। শুধু এখানে কেন, আমাদের 7টি চক্র ঋষিমুনিরা আবিষ্কার করে গিয়েছিলেন। আজকাল মেডিকেল সায়েন্স এটাকে গ্ল্যান্ড বলেছেন, থাইরয়েড গ্ল্যান্ড। এভাবে আমাদের 7টা চক্রে 7টা গ্ল্যান্ড মেডিকেল সায়েন্স পেয়েছেন। আমাদের শরীরটাকে যদি কাটা হয়, আমরা কি এই চক্র দেখতে পাবো? কখনো নয়। আমাদের শরীরটাকে কেটে টুকরো টুকরো করলেও আমরা চক্রের সন্ধান মিলবে না। অন্য একটা ভিডিওতে বলবো ওই চক্রগুলো কিভাবে কোথায় অবস্থিত, কারণ আজকে যদি বলি টপিক অন্যভাবে চলে যাবে। তাহলে আমাদের শরীরের এই বিশুদ্ধ চক্র ব্লকেজেস কেন হয় জানেন? যদি কোনো মানুষ ভয় ভীত হয়ে কোনো কথা বলতে না পারে, হয়তো বলবো করে বলা হলো না, কোনো মানুষের ভয়ে হয়তো ডমিনেট করছে কেউ, যে এই কথাটা বললে হয়তো তাকে বকা হবে, মারা হবে, বা বেশি কথা বলো না, হয় না, বেশি কথা বলো না, চুপচাপ থাকো, বেশি কথা যদি বলেছ তো তোমার একদিন কি আমার একদিন কি। এইভাবে কিন্তু অনেক মানুষকে ছোট থেকে চুপ করিয়ে দেয়া হয়। বাচ্চারা কিন্তু অনেক কথা বলতে ভালোবাসে, তাদের মধ্যে অনেক জিজ্ঞাসা থাকে। শুধু কি বাচ্চাদের মধ্যে থাকে, নাকি বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাদেরও কিছু কথা বলার থাকে,
যা বলতে দেয়া হয় না। চুপ করে থাকো, বেশি কথা বলো না, বেশি কথা বলতে নেই। এ কথাটা কিন্তু পরম সত্যি। কিন্তু বেশি কথা বলতে নেই তার মানে আমার ভেতরের মনের কথাটাই আমি বলতে পারবো না, সেটাকেও দাবিয়ে রাখতে হবে। যদি কোনো সত্য দেখি সেটাও বলতে দেয়া হবে না। বলা হয় সংসার ক্ষেত্রে সব কথা বলতে নেই। এইভাবে ধীরে ধীরে মানুষকে দাবিয়ে রাখা হয়। হয়তো কোনো টিচার কিছু বললে ভুল হলেই ভীষণভাবে বিদারক মারে বা ভীষণ বকা দেয়, সেই ভয়ে কিছু বলা হলো না। হয়তো আপনজনকে কিছু বলবো বলবো করে কি ভাববে কিছু বলা হলো না। একটা ভয়, যেই ভয় কথা মন থেকে গলা পর্যন্ত উঠতেই পারল না। হয়তো উঠল কিন্তু তা জিভ ঠোঁটে আসতে পারল না, ভয়েসে প্রকাশ পেল না। ধীরে ধীরে তার ভেতরে সৃষ্টি হলো সেই কথাগুলোকে লুকিয়ে রাখা, চেপে রাখা। গলার যে চক্র, বিশুদ্ধি চক্র, ধীরে ধীরে সেই চক্রের গোড়ায় জমতে রইল না বলা কিছু কথা। যখন আপনি কোনো কথা বলতে চাইবেন, বলাটা হয়তো উচিত, বললে মনটা হালকা লাগবে। কাউকে কিছু বলতে ভালো লাগা, যখন কেউ বলতে দেয় না বা কথা শুনতে চায় না, এটাও তো হতে পারে। আপনি আপনার পার্টনারকে হয়তো কিছু বলতে চাইছেন, তার শোনার মতো সময় নেই, আপনাকে দেওয়ার মতো হয়তো সময় নেই, ভালো কথা শোনার হয়তো সময় নেই। তখন আপনার ভেতরে সেই কথাগুলো, না বলা কথাগুলো ভেতরে দম বন্ধ হয়ে ধীরে ধীরে আটকে যায়। এটাই অভ্যাসে পরিণত হয়ে যায়। তখন মানুষ ভাবে, কী লাভ, আমার কথা তো কেউ শুনবেই না, আমার কথা তো কেউ গ্রাহ্যই করবে না, আমার কথা তো কেউ বিশ্বাসই করবে না। এই বিশ্বাসটা মানুষের মনে ধীরে 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 ছাপ ফেলতে থাকে এবং ভাবে যে আমার কথার এই সংসারে কোনো ভ্যালুই নেই। আমি কিছু কিছু বলতে পারি, আমারও যে বুদ্ধি আছে, আমারও যে বিবেচনা আছে, আমারও যে চিন্তা একটা হয়, আমিও যে কিছু বলতে পারি। কিন্তু না, বলতে দেয়া হবে না। বেশি বলো না, বেশি কথা বলো না, নিজেদের মুখ বন্ধ রাখো। এই মুখ বন্ধ রাখতে 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 একটা দিন ব্লকেজেস, না বলা কোনো কথা চক্রের গোড়ায় গিয়ে জমে, ভয়ে সঞ্চার হয়। বললেই যদি কিছু হয়, বললেই হয়তো অশান্তি হবে, বললেই হয়তো একটা বিশাল বড় অশান্তি হবে, বললেই আমাকে জবাবদিহি করতে হবে। এই বিভিন্ন রকম ভয়ে কথা না বলা, বন্ধ করে রাখা, বিশুদ্ধ চক্রকে জোর করে দাবিয়ে রাখা। আমি বলতে চাই, আমাকে বলতে দাও, কিন্তু বলতে দেয়া হবে না। এইভাবে অনেক মানুষকে এই সময়ে, যেখানে কথা বলার সময় ছিল, তখন তাকে দাবিয়ে রাখা হয়েছে। হয়তো দেখা যাবে ছোটবেলা থেকেই তাকে দাবিয়ে রাখা হয়েছে, বড় বয়স পর্যন্ত তার বলাই হলো না কোনো কথা। হয়তো আজ পর্যন্ত মনের কথাটাই বলা হলো না। ছোটবেলায় এরকম দেখা গেছে, হয়তো সেই অন্যায়টা সে করেইনি, তাকে শাস্তি পেতে হলো, কিন্তু বলতে দেয়া হলো না সত্যি কথাটা, ঘটনাটা কি ঘটেছিল কারোর জানা হলো না। পানিশমেন্ট পেয়ে গেলাম, কি সুন্দর না, পানিশমেন্ট মিলে গেল, কিন্তু বলতেই দেয়া হলো না কি কারণে এটা হয়েছিল। এই কারণে আমাদের ঠোঁট চক্র ব্লকেজ হয়। আর কি কি কারণে ব্লকেজ হয়? যদি আমরা দিনে বেশ অনেকটা টাইম মিথ্যে কথা বলি, নিজেদের জন্য, নিজেদের কোনো স্বার্থ সুবিধার জন্য যখন আমরা মিথ্যে কথা বলি, কাউকে ইমপ্রেস করতে কখনো মিথ্যে কথা বলি, নিজেকে মিথ্যা কথা বলি, এবং বারবার কোনো কিছু লাভের জন্য আমরা মিথ্যে কথা বলি, আমাদের নিজেদের লাভের জন্যে মিথ্যে কথা বলি, কাউকে পাওয়ার জন্য মিথ্যে কথা বলি, কোনো জিনিস পাওয়ার জন্য মিথ্যে কথা বলি, কাউকে ফাঁসাবার জন্য মিথ্যে কথা বলি, তখন আমাদের চক্রের গোড়ায় ব্লকেজেস জমে। এরপর যদি পরচর্চা, পরনিন্দা,
প্রত্যেকটা দিন করা হয়, প্রত্যেকটা দিন পরচর্চা পরনিন্দা করা হয়। আর গালি দেয়া, যে কোনো ভাষায় গালি দেয়া, যে কোনোভাবে গালি দেয়া, যে কোনো মানুষকে শুধু নয়, পশু পাখিকেও কিন্তু গালি অনেকে দেয়। তবে পাখিকে অনেক সময় গালি দেয় না, পশুদের অনেক সময় গালি দেয়। বা যে কোনোভাবে নিজেকেও গালি দেয় অনেকে, বিরক্ত হয়ে যে কোনো মানুষকে গালি দেয়, সম্পর্ককে গালি দেয়, পবিত্র সম্পর্ককে গালি দেয়। যারা পরের ভালো দেখতে না পেরে কটু কথা বলে, যারা পরের সংসারের হাসি এবং তাদের যে একটা হ্যাপিনেস সেটাকে দেখে জ্বলে এবং সেটাতেও কটু কথা বলে, এবং কখনো কারোর বিষয়ে সত্যিটা না জেনে তার উপর দুটো উল্টো কথা বলা, কখনো কাউকে না জানতে পেরে, তার পুরোপুরি ঘটনাটা না জানতে পেরে কাউকে শুধু শুধু বকাঝকা করা। এতে করেও কিন্তু আমাদের থ্রোট চক্র বা বিশুদ্ধি চক্র ব্লকেজেস হয়। অনেক রকমভাবে হতে পারে বিশুদ্ধ চক্র ব্লকেজেস। বেশি বেশি কথা বলা, অযথা কথা বলা, যে কথার কোনো ভ্যালুই নেই, শুধু সারাদিন বকেই চললাম, সারাদিন কথা বলেই চললাম, এতে করেও কিন্তু আমাদের বিশুদ্ধ চক্র ব্লকেজেস হয়। চক্র মানে ধরে নিন না একটা চাকার মতো, যদি আপনাদের কৌতূহল হয়, তো চক্র সবসময় কিন্তু মুভ করছে ভেতরে। যত মুভ করবে, চক্রের কালার আছে, আমাদের 7 চক্রের কালার আছে, 7টা কালার, রেনবো কালার। যখনই ফ্লো হবে অটোমেটিক সেই কালার আমাদের অরার রঙে রূপান্তরিত হবে এবং তত আমাদের অরা আরো ফ্লো করবে। যদি চক্র মুভ করতে না পারে, ঘুরতে না পারে, তখন কি হবে? থ্রোট চক্রের যে কালার আকাশী কালার, আকাশের যে কালারটা আকাশী কালার, সেই কালারটা ধীরে ধীরে আমাদের অরা থেকে মুছে যাবে, ব্লকেজেস আসবে, অন্ধকার হবে। আর এটাই হলো আমাদের আকাশ তত্ত্ব। বিশুদ্ধ চক্র থেকে শুরু হয়ে যাচ্ছে আকাশ তত্ত্ব। বিশুদ্ধ চক্র, থার্ড আই চক্র, ক্রাউন চক্র, তিনটেই কিন্তু আকাশ তত্ত্ব। এবং যিনি ক্রিয়েট করেছিলেন এই ব্রহ্মাণ্ড, এই আকাশ তত্ত্ব থেকেই ধীরে ধীরে সৃষ্টি হয়েছিল বায়ু। আকাশ থেকে বায়ু সৃষ্টি হয়েছিল, বায়ু থেকে অগ্নি, অগ্নি থেকে জল, আর জল থেকে মাটি বা পৃথিবী। দেখুন না, মাটি হলো একটা রূপ যা আমরা চোখে দেখতে পাই, টাচ করতে পারি, ভাঙতে পারি, হাত দিয়ে ফিল করতে পারি। এরই সূক্ষ্ম রূপ হলো জল, যা আমাদের পৃথিবী তত্ত্বের উপরে। পৃথিবী তত্ত্ব হলো মূলাধার চক্রকে বোঝানো হয়েছে, যেই পৃথিবীতে আমরা বাস করি, এবং তার চেয়ে সূক্ষ্ম হলো জল তত্ত্ব, যেটা স্বাধিষ্ঠান চক্রে আছে। তার চেয়ে সূক্ষ্ম হলো মণিপুর চক্র, যেটাকে বলা হয় অগ্নিতত্ত্ব, এবং তার চেয়ে সূক্ষ্ম হলো বায়ু, এবং তার চেয়ে সূক্ষ্ম হলো আকাশ তত্ত্ব। আকাশ তত্ত্ব কতটা সূক্ষ্ম ভাবতে পারছেন? তো এই আকাশ তত্ত্ব মানেই হয়ে গেল আমাদের থ্রোট চক্র থেকে শুরু হয়ে যাচ্ছে, আমরা এন্টার করছি আকাশে। এবং শব্দ ব্রহ্ম। কেন আগেকার ঋষি মহাঋষিরা যখন কোনো কথা বলতেন, মানুষ বিভোর হয়ে শুনতেন, ঘন্টার পর ঘন্টা কেটে যেত সেই ঋষি মহাঋষিদের কথা শুনতে শুনতে। টাইম যেখানে শেষ হয়ে গিয়েছিল, টাইমের পরে, টাইমের ওপর, যেখানে টাইম নেই, টাইম লেস, যেন মনে হয় আরও শুনি, আরও কথাগুলো শুনি। যেখানে টাইম ভ্যালু করে না, তাদের বিশুদ্ধি চক্রে, তাদের কণ্ঠে কি এমন ছিল? মা সরস্বতীর বাস। অ্যাকচুয়ালি আমাদের যে স্পেস, বিশুদ্ধ চক্র যে স্পেস এখান থেকে শুরু হচ্ছে, তার কোনো সীমা নেই, আদি অনন্ত আকাশ। আর এই আকাশেই শব্দের সৃষ্টি, আর আকাশেই বিলীন হয়ে যায়। আকাশেই যে কোনো শব্দের কিন্তু সৃষ্টি,
যা সৃষ্টি এই আকাশে, শব্দ, আর এই শব্দ আকাশেই বিলীন হয়ে যায়, যা এনার্জি রূপে রয়ে যায় সেই আকাশে, যার কোনো শেষ নেই, যার কোনো শুরু নেই, আদি অনন্ত এই বাইরের যে ব্রহ্মাণ্ডের আকাশ আমরা দেখছি। কিন্তু আমাদের ভেতরেও আছে পরম চিদাকাশ, বুকের মধ্যে আছে সেই পরম বিরাট চিদাকাশ। মনে কোশ্চেন আসছে তো, এত বড় ব্রহ্মাণ্ডের বাইরে তো আমরা বিশাল আকাশ দেখছি, আমাদের এই ছোট্ট রক্ত মাংস শরীরের গড়া, তার ভেতরে কি করে এই বিশাল চিদাকাশ আছে? একটা যদি আমরা টেপ মেজারমেন্ট নিয়ে মাপি, কই হবে না তো, না হবে না। কিন্তু মন যার বড়, পরম চিদাকাশ, যেখানে বিশুদ্ধ চক্র খুলে যায়, তার মন পরম চিদাকাশে মিলে যায়, যার মনে আর কোনো ভয় থাকে না। আমার শরীর কি হবে, মারা গেলে কি হবে, আমার বাড়িঘর কি হবে, আমার সম্পর্কগুলো কি হবে, সে পরম ব্রহ্মের সঙ্গে কানেক্টেড হয়ে থাকে। তো এফেক্ট আমরা কিসে পড়ছি, কিভাবে আমাদের বিশুদ্ধ চক্র এফেক্ট হয় সেটা বুঝলাম, এবং ঋষি মহর্ষিদের ছিল বিশুদ্ধ চক্র ওপেন করা, যেখানে বিশুদ্ধ চক্র হাই হিল মোডে থাকতো, সেজন্য পরম ব্রহ্মের জ্ঞান বলে মনে হতো। এই বিশুদ্ধ চক্র সাধারণ মানুষের বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে ব্লকেজেস। কেন আপনার সন্তান আপনার কথা শুনছে না? আপনি তো তার ভালো চাইছেন, আপনি তাকে বোঝাবার চেষ্টা করছেন, তবুও আপনার ভালো কিছু কথা, ভালো কিছু নলেজ, ভালো কিছু জ্ঞান কেন আপনার সন্তানের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না? কেন তার কানের পর্দার কাছে গিয়েও ফিরত আসছে আপনারই কথা? যখন আপনি কাউকে চিৎকার করে বলছেন এটা করো ভালো হবে, কেন আপনার কথা কেউ নিচ্ছে না? কেন কোনো মানুষের গলার কর্কশ শব্দ আমাদের কানে বিশাল বিকৃতিভাবে লাগে? কেন কোনো কোনো মানুষের কথা আমাদের কানে আসলে মনে হয় কানটা চাপা দিয়ে দিই, আর শুনতে ইচ্ছা করছে না? কেন কোনো মানুষ কথায় কথায় ঝগড়া করে, কন্ট্রোল হারিয়ে ফেলে? কারণ আমাদের বিশুদ্ধ চক্র হচ্ছে একটা গেট, একটা গেট বলা হয়, আকাশ তত্ত্বে এন্টার করার একটা গেট। যারা সাধক বা সাধিকা তারা জানেন, যখন মূলাধার চক্র থেকে ধীরে ধীরে এনার্জিকে উপরে তুলতে হয়, তখন হার্ট চক্র থেকে অনেকটা উঁচুতে কিন্তু আছে এই থ্রোট চক্র, যেখানে এন্টার করতে হয় আকাশ তত্ত্বে, যেখান থেকে ধ্যান পরম ব্রহ্মের সঙ্গে কানেক্টেড হয়ে যায়, এবং ধীরে ধীরে থার্ড আই, ধীরে ধীরে ক্রাউন, আরও উপরে আছে অনেক চক্র, স্পেস হয়ে যাচ্ছে, তখন বিশুদ্ধ চক্র থেকে স্পেসে পরিণত হয়ে যাচ্ছে। তাই এখানে আমাদের যে কণ্ঠচক্র বা থ্রোট চক্র বা বিশুদ্ধি চক্রে আছে অনেক সৈনিক, যারা এই গেটে সব সময় পাহারা দিচ্ছে, যারা কোনো বাইরে থেকে কোনো রকম অপবিত্র জিনিস, জীবাণু কিছুই ঢুকতে দেয় না আমাদের শরীরের মধ্যে। তারা বারবার যুদ্ধ করে, এরা যুদ্ধ করে যখন হেরে যায়, তখন হয় আমাদের গলায় টনসিল, তখন হয় আমাদের গলায় ঘা, তখনই হয় আমাদের থাইরয়েড, তখনই হয় আমাদের ঘাড়ের স্পন্ডিলাইটিস, তখনই হয় আমাদের কাঁধে ব্যথা। যখন এই সৈনিক পাহারা দিতে দিতে থাক যায়, আর পারে না, বিশুদ্ধ চক্র তখন কি হয়, বাইরে থেকে শত্রু এন্টার করবে। শত্রু মানে যাবতীয় অসুখ শরীরের ভেতরে এন্টার করবে। এই বিশুদ্ধ চক্র আমাদের একটা, এই যে বডির মধ্যে ঢোকার একটা এন্টার পথ। যদি আমরা আকাশ তত্ত্ব থেকে ঢুকি তাহলে বডির মধ্যে এন্টার করার গেটওয়ে, আর যদি আমরা নিচের থেকে যাই, মূলাধার চক্র থেকে যাই, তাহলে আকাশ তত্ত্বে ঢোকার এটাও একটা গেটওয়ে। আবার স্পিরিচুয়ালিটিতে যখন আমরা এন্টার করছি, তখন থার্ড আই হলো গেটওয়ে।
তো এরকম বহু কিছু আছে, সবই কিন্তু একটার সঙ্গে একটা কানেক্টেড। আমাদের শরীরে যেরকম আছে নবম দ্বার, এই নবম দ্বারও আমাদের অনেক কিছু শিক্ষা দেয়, তেমনিভাবে আমাদের বডিকে পড়তে হবে। আচ্ছা চলুন এবারে জানি যে বিশুদ্ধ চক্র আমাদের ব্লকেজ হয়ে গেল। ব্লকেজ হবার পরে কি হবে? ব্লকেজ হবার পরে আমাদের কথার মধ্যে, বাণীর মধ্যে সেই মিষ্টতা থাকে না। আমরা যখন কোনো কিছু বলি, আমাদের কথা কেউ মাহাত্ম্য দেয় না, কেউ শুনতে চায় না। চিৎকার করে ভালো ভালো কথা বললেও কেউ শোনে না। এবং গলার মধ্যে থাইরয়েড হয়, টনসিল, গলার মধ্যে টিউমার, ক্যান্সার, এই জাতীয় প্রবলেমগুলো ধীরে ধীরে হতে থাকে যত বেশি ক্ষতিগ্রস্ত হয়। গলার কথা বলার মাধুর্যটা কমে যায়। যার কথা কেউ শুনতে চায় না, যার কথা কেউ মানতে চায় না, তার বলা কথা যতই ভালো হোক কারোর কান পর্যন্ত পৌঁছায় না। এবং সেই মানুষটা ধীরে 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 নিজেকে ব্লকেজেস করিয়ে নেয়। গলা থেকে সাউন্ড বের হয় না, গলা বসে যাওয়া, গলার মধ্যে সব সময় সর্দি সর্দি একটা ভাব, টনসিল হওয়া, এগুলো তো থাকেই। যেহেতু গেটওয়ে এখান থেকে ওপেন হয়ে যাচ্ছে, এখানে কোনো সৈনিক নেই যুদ্ধ করার জন্যে, তো গেট, আপনার বাড়ির যদি গেটে কোনো যদি কি বলে ঠিকাদার না থাকে, পাহারাদার না থাকে, তাহলে আপনার বাড়ির মধ্যে যে কেউ ঢুকে যাবে শত্রু, তাই না? ঠিক আমাদের গলার কাছেও আছে সেই সৈনিক। সেই সৈনিককে যদি আমরা কোনোভাবে মেরে ফেলি বা কোনোভাবে হত হয়, তাহলে বাইরে থেকে সমস্ত জীবাণু, অসুখ বিসুখ, বিভিন্ন ধরনের জিনিস যান আমাদের শরীরের মধ্যে এন্টার করে, হতে থাকে অনেক অনেক রকম আমাদের শরীরের মধ্যে প্রবলেম। এবং আমাদের বাণী হয় বন্ধ হয়ে যায়, কথা বলতে পারি না আমরা, ভয়, চুপ হয়ে যাওয়া, কিছু বলবো বলবো করে বলতে না পারা, তা না হলে কর্কশ বাণী, যে কথা কেউ শুনতেও চায় না, যে কথার মধ্যে কোনো মাধুর্য থাকে না। এই প্রবলেম হয় আমাদের বিশুদ্ধ চক্র যদি ব্লকেজেস হয়ে যায়। এবারে বলবো, আমরা বিশুদ্ধ চক্র যদি হিলিং করিয়ে নিই, বিশুদ্ধ চক্র যদি হিল করিয়ে নিই, তাহলে কি হবে? লাস্টে বলবো হিলিংয়ের কথা, কিভাবে আমরা হিলিং করব। আগে বলে নিই যে আমাদের বিশুদ্ধ চক্র যদি আমরা হিল করতে পারি, সেটা কি সম্ভব? একদম সম্ভব। বিশুদ্ধ চক্র আমরা সুন্দরভাবে হিলিং করিয়ে নিতে পারি, নিজেরাই হিলিং করতে পারি। এবং হিলিং হয়ে গেলে, বিশুদ্ধ চক্র আবার নিজের ব্যালেন্সে এসে গেলে আমাদের কি পরিবর্তন হবে? বিশুদ্ধ চক্র যদি আপনি হিলিং করিয়ে নিতে পারেন, আপনার গলার ভয়েসের মধ্যে একটা মাধুর্য আসবে, আপনার কথা হয়ে উঠবে সুমধুর, মানুষ শুনতে চাইবে আপনার কথাগুলো, আপনার কথা বলার মধ্যে একটা ভ্যালু থাকবে, আপনার বলার মধ্যে থাকবে অনেক জ্ঞান। এবং যারা বিশুদ্ধ চক্রকে ঠিক করে নিয়েছেন, তাদের কথা অ্যাকচুয়ালি আসে ইউনিভার্স থেকে, ব্রহ্মাণ্ডের সঙ্গে কানেক্ট হয়ে যায়। তার বাণী এমন সুন্দরভাবে এক একটা কথার সঙ্গে ছন্দে মিল থাকে, যা মানুষ শুনতেই থাকে। এবং আপনাকে কেউ যদি কোনো খারাপ কথা বলে বা হিংসা করে বা আপনাকে কেউ গালি দেয়, তাতে আপনার আর কিচ্ছু এসে যায় না। ফর এক্সাম্পল, সন্ত কবির, তিনি বেশি লেখাপড়া জানতেন না, কিন্তু তিনি এমন কাব্য রচনা করে গেছেন, আজও 500 বছর হয়ে গেল প্লাস, আজও মানুষ শুনলে তাদের হৃদয় কেঁপে ওঠে। কণ্ঠে কি ছিল? তানসেনের কথা আমরা জানি, ঐতিহাসিক। তার গলায় কি এমন ছিল? বলা হতো পাথরও গলে যেত, গাছের পাতা ঝরে পড়ত। অ্যাকচুয়ালি ভাইব্রেশন এগুলো। মীরাবাইয়ের কথা যদি আমরা বলি, তাহলে মীরাবাইকে কালকুট বীজ দেয়া হয়েছিল।
কিন্তু সেই কালকূট বিষও নারায়ণের পায়ের কাছে রেখে তিনি সেই বিষকে অমৃতে পরিণত করেছিলেন, শুধুমাত্র বিশুদ্ধ চক্র জাগৃত করে। কারণ স্বয়ং মহাদেব এই কালকূট বিষ অমৃতে পরিণত করেছিলেন, যার ওনার কাছেই পাওয়ার আছে। মানুষের মধ্যেও আছে কিন্তু সেই পাওয়ার। সবচেয়ে বলতে খারাপ লাগে, আজ আমরা সেই সমস্ত গুপ্ত রহস্য সেগুলো ভুলতে বসেছি, যা ঋষি মুনিদের কাছে ছিল, যা গুপ্ত সাধুদের কাছে আজও আছে। শুধু মানুষ এই সাধারণ সংসারে থেকে নিজের শক্তিগুলোকে ধীরে ধীরে লুপ্ত করে দিচ্ছে নিজেরই জন্য, এবং নিজের ইচ্ছা বলুন আর অনিচ্ছাতেই বলুন। ইচ্ছা কোথায় হয়? যারা নিজেরা পরের চর্চা, পরকে গালি দেয়া, পরের ক্ষতি করা করে, এটা ইচ্ছা। আর অনিচ্ছা হচ্ছে যাকে দাবিয়ে রাখা হয়। এইভাবে বিশুদ্ধ চক্র ব্লকেজ হয়, এবং বিশুদ্ধ চক্র যখন হিল হয়ে যায় তখন মানুষের মধ্যে আসে পরম শান্তি। তার যে চক্রটা সুন্দরভাবে মুভ করে এবং এখান থেকে সেই পরম চিদাকাশে উকি মারে। যে পরম চিদাকাশে উকি মারে, পরম চিদাকাশের সঙ্গে লিঙ্ক হয়ে যায়, তাকে গালি দিলে তার কি এসে যায়? সমুদ্রের জলে যদি এক বুঁদ, একটা ফোঁটা বলে আমি জল, সমুদ্র কি করবে? সমুদ্র কিচ্ছু করবে না, তার কিচ্ছু এসে যায় না। ঢেউ যদি বলে আমি সমুদ্র, সমুদ্রের কিচ্ছু এসে যায় না। ঠিক সেরকম মানুষের মন হয়ে যায় পরম চিদাকাশের সঙ্গে বিলীন, এবং তার গলার কণ্ঠ অমৃত বাণী ঝরতে থাকে। যখন সেই মানুষ কখনো কোনো কথা বলে, শুনতেই থাকে মানুষ, শুনতেই থাকে মানুষ, শুনতেই থাকে। সেই কথার মধ্যে শুধু ভয়েসের মিষ্টতা থাকে সেরকম কোনো কিছু নয়, সাধারণ কথাও তার গলায় যেন অসাধারণ হয়ে ওঠে। তিনি যখন কথা বলেন তখন মনে হয় পরম জ্ঞান ঝরে পড়ছে, এবং কথা বলার মাধুর্য, কথা বলার নলেজ মানুষকে বিভিন্ন রকমের ধীরে ধীরে একটা বোঝাবার ক্যারিড তার মধ্যে থাকে। অনেক ছোট ছোট কথাই সুন্দর হয়ে যায় তার কণ্ঠে। শুধু তাই নয়, তার কথা যখন তিনি কাউকে ব্লেসিংস রূপে আশীর্বাদ দেন, সেই আশীর্বাদ তার কাজে, কারোর কাজে লেগে যায়। আবার যখন মুখ দিয়ে কোনো অভিশাপের মতো কথা বেরিয়ে যায়, তখন কারোর অভিশাপ লেগে যায়। কেন হয় জানেন? কেউ কাউকে কখনো অভিশাপ দেয় না, কেউ কাউকে কখনো অভিশাপ দেয় না, আশীর্বাদও করে না। এই দুটো জিনিস সবসময় কেউ করে না। যখন টাইম আসে অটোমেটিক হয়ে যায়। কিভাবে অটোমেটিক হয় জানেন? বিশুদ্ধ চক্র জাগৃত হলে ধীরে 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 তার অন্তরাত্মা জাগৃত হয়। অন্তরাত্মাই হলো পরম ব্রহ্মের অংশ, এবং ভেতরে সেই অনন্ত যে শক্তি আছে সেটা জাগৃত হয়। ভেতরে পরমাত্মা জাগৃত হয়, এবং পরমাত্মা যখন চায় আশীর্বাদ রূপে গলার ভয়েস হয়ে কণ্ঠ থেকে বেরিয়ে আসে মুখের মাধ্যমে মানুষের কাছে। তাই মানুষ কখনো হয়তো দেখবেন কোনো কথা বলতে চায়নি, তবু যেন কেমন করে সেই কথা বেরিয়ে হলো, হয়তো অভিশাপ রূপে, হয়তো আশীর্বাদ রূপে। যদি কোনো খারাপ কথা কাউকে হঠাৎই বলে দেয়, তখন নিজেই জিভ কামড়ায়, এই কথা তো আমি বলতে চাইনি, কিভাবে বেরিয়ে এলো আমি জানি না, আমি কি করব, কিছু মনে করো না, এই কথা আমি বলতে চাইনি, আমি জানি না কেমন করে মুখ দিয়ে বেরিয়ে এলো। আবার কখনো কারোর জন্যে সুন্দর আশীর্বাদ রূপে বেরিয়ে আসে। তো এই যে আমাদের বিশুদ্ধ চক্র যখন ধীরে ধীরে জাগৃত হয়ে যায়, তখন মানুষ যখন কথা বলে, সেই কথা অন্য মানুষের কান পর্যন্ত যখন যায়, তখন যেন মনে হয় পরম শান্তিতে অনুভব করছেন তিনি। পরম শান্তির স্বাদ পায় অন্য মানুষ। এই শব্দই হলো ব্রহ্ম। তিনি যা বলেন তাই ঘটতে শুরু করে। তো আমাদের বিশুদ্ধি চক্রকে আমাদের তো জাগৃত করে নিতে হবে।
কিভাবে আমরা জাগৃত করব? আমরা নিজের চক্রকে নিজেরা সুন্দরভাবে জাগৃত করতে পারি। যারা রেইকি শিখেছেন তারা জানেন যে রেইকির যে বীজ মন্ত্র আছে, চক্রের যে বীজ মন্ত্র আছে, সেই বীজ মন্ত্র আমরা চ্যান্টিং করতে পারি। আমাদের বিশুদ্ধ চক্রের বীজ মন্ত্র হলো হম, হ অনুস্বার। আর যদি আমরা ইংলিশে বা হিন্দিতে আমরা উচ্চারণ করি হম, HUM লেখা হয়। কালার হলো স্কাই, আকাশের যে কালারটা। এই মন্ত্রকে চ্যান্টিং করতে হবে। কিভাবে চ্যান্টিং করতে হবে? এই মন্ত্রকে চ্যান্টিং করতে হলে সূর্য ওঠার আগে, ভালো করে মন দিয়ে শুনবেন, দেখবেন পরিবর্তন। সূর্য ওঠার আগে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে, যদি স্কাই কালারের বস্ত্র আপনি পরতে পারেন আরও ভালো হয়। যদি না থাকে কোনো অসুবিধে নেই, লাইট কালারের যে কোনো আপনি ড্রেস পরতেই পারেন, হালকা জাতীয় কোনো কালার, ডিপ কালারটা নয়, হালকা কালার। যদি একান্ত না থাকে আপনার কাছে যা আছে সেটাই পরবেন, শুধু ব্ল্যাক কালারটা বাদ দেবেন। তো এই যখন স্নান করে শুদ্ধ হয়ে আসন করে সেখানে বসে হম মন্ত্র চ্যান্টিং করবেন। আর হাতের আঙুলের মুদ্রা থাকবে আকাশ তত্ত্বে বা আকাশ মুদ্রা। আকাশ মুদ্রা মানেই হয়ে গেল আমাদের আঙুলের যে মিডিল ফিঙ্গার আছে, সবচেয়ে বড় আঙুল আর বুড়ো আঙুলের দুটো ডগার মধ্যে টিপে জুড়ে দিন এবং আকাশ মুদ্রা হয়ে গেল। কোলের মধ্যে রেখে হম মন্ত্র চ্যান্টিং করবেন। কিভাবে করবেন? শ্বাস নেবেন নাক থেকে পেট পর্যন্ত। এবং এটা করার আগে আপনি যেই ধর্মেই হন, ইউনিভার্সকে তো মানেন, ইউনিভার্সকে স্মরণ করুন, হে ইউনিভার্স, আমার কণ্ঠচক্র বা বিশুদ্ধ চক্রকে হিল করে দাও। কারণ আকাশেই আছে সেই আকাশ তত্ত্ব। যারা এই শ্রাবণ মাসের শিব বাবাকে মেনে চলবেন, তাহলে শিব বাবাকে ডাকুন, হে পরম শিব, হে বাবা ভোলানাথ, তুমি তো ভীষণ করুণাময়, আমার কণ্ঠচক্রকে হিল করে দাও। তুমি তো সমুদ্র মন্থনের হলাহল বিষ, না জানি কত হলাহল বিষ, না জানি কত বিষ, সেটা কত প্রয়োজন, কত পয়জন, সেটা তুমি নিজের কণ্ঠে ধারণ করেছিলে বিশ্ববাসীকে বাঁচাবার জন্য। আর আমার কণ্ঠে যে বিষ আজ, সেটাও তোমার কাছে অতি তুচ্ছ। তুমি যদি চাও এগুলো আমার হিলিং করে দিতে পারো। আমার গলায় যেটা জমেছে সেটা হচ্ছে একদম তুচ্ছ তোমার কাছে। আমার পাপ ঠিক করে দাও, আমার কষ্ট দূর করে দাও। আপনি আপনার মতো করে প্রার্থনা করুন, আমি আমার মতো করে বললাম, কারণ আপনার ভেতরেও যে আছে ঈশ্বর, তো আপনার ঈশ্বর যেভাবে বলতে চায় সেভাবে বলুন। আর যারা শিব বাবাকে মানবেন না, তারা আকাশের সঙ্গে কানেক্ট করুন, আকাশ তত্ত্বের সঙ্গে কানেক্ট করুন, যেখানে ইউনিভার্স, তার সঙ্গে কানেক্ট করুন। বলুন, আমার আকাশ তত্ত্ব ঠিক করে দাও, আমার বিশুদ্ধ চক্রকে হিলিং করে দাও। তোমার কাছে আছে আদি অনন্ত শক্তি পাওয়ার, আমার বিশুদ্ধ চক্রকে হিল করে দাও। এবং ফিল করবেন আকাশের আকাশি রং এসে আপনার গলার মধ্যে ধীরে ধীরে এন্টার করছে। এবং গলার মধ্যে যে সমস্ত থাইরয়েড গ্রন্থির মধ্যে ব্লকেজেস আছে সেগুলো ব্ল্যাক কালার, ওই আকাশি কালার এসে ব্ল্যাক কালারকে সরিয়ে দিচ্ছে এবং আকাশি কালারে ভরে যাচ্ছে, হিলিং হয়ে যাচ্ছে। মন্ত্র উচ্চারণ করতে হবে। রেইকির যে মন্ত্র আমরা শিখিয়ে থাকি সেই মন্ত্র হলো হাম। এই মন্ত্র কীভাবে উচ্চারণ করবেন? নাক দিয়ে শ্বাস নেবেন পেট পর্যন্ত, মানে নাভি পর্যন্ত। তারপরে মন্ত্র উচ্চারণ করুন এইভাবে, হাম। কোনো জোর নয়, ধীরে ধীরে এই মন্ত্র চ্যান্টিং করবেন। আপনি যখন প্রথম হাম বলবেন দেখবেন গলার ভেতরটা খুলে যাচ্ছে। হা করে দেখুন একবার, হাম। হা করে মা,
ম যখন করবেন দুটো ঠোঁট জুড়ে যাচ্ছে এবং এখানে কম্পনের সৃষ্টি করুন। যখনই কম্পনের সৃষ্টি করবেন আমাদের থাইরয়েড গ্রন্থি কী হবে, ভাইব্রেশন হবে এবং ধীরে ধীরে হিল হবে। এইভাবে কম্পন যখন আনবেন গলা থেকে প্রথম মাথা পর্যন্ত একদম কম্পন হবে, ভাইব্রেশন। এই ভাইব্রেশনটাই আপনাকে আনতে হবে। চেষ্টা করে দেখবেন, হা করার পরে ম যখন করবেন ভাইব্রেশন সৃষ্টি করবেন। ভাইব্রেশন না হলে কিন্তু হিলিং হবে না। আমি আরেকবার করে দেখাচ্ছি। নাক দিয়ে শ্বাস নেবেন পেট পর্যন্ত, হম মন্ত্র চ্যান্টিং করবেন। হাম এবং সম্পূর্ণ ফোকাস থাকবে গলার মধ্যে। এইভাবে মন্ত্র চ্যান্টিং করুন। পরপর হাম হাম এইভাবে করবেন না, শ্বাস নেবেন ধীরে ধীরে করবেন, পবিত্রতার সঙ্গে করবেন, মনে শুদ্ধতা নিয়ে করবেন। কতক্ষণ করবেন? 21 টাইমস আপনি করতে পারেন যদি সময় কম থাকে। তা নাহলে 108 বার করুন একটু সময় নিয়ে। আপনি আধ ঘন্টা সময় দেবেন, দেখবেন ধীরে ধীরে 108 বার হয়ে গেছে। হয়তো আপনার একটু বেশি টাইম লাগতে পারে, একটু এদিক ওদিক হবে। আপনি 108 বার করে 21 দিন করুন। আমি কথা দিচ্ছি 1 সপ্তাহের মধ্যেই আপনি গলার কাছে বুঝতে পারবেন একটা গরম ফিল হচ্ছে, আপনার ভয়েসের মধ্যে একটা চেঞ্জ আসছে, মনের মধ্যে একটা পরিবর্তন আসছে। তবে যদি রেইকিটা শিখে নিতে পারেন আরও ভালো। যারা রেইকি শিখতে চাইছেন আপনার নিয়ারেস্ট কোনো রেইকি টিচারের সঙ্গে যোগাযোগ করে শিখতে পারেন। আর যদি আমার সঙ্গে শিখতে চান, আমার সঙ্গে রেইকি শিখতে চান বা আমার কাছ থেকে রেইকি শিখতে চান, তাহলে আমাকে ফোন করতে পারেন, মেসেজ করতে পারেন। আমার ফোন নাম্বারটা একবার এখানে বলেই দিই, 7439454279। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার থেকে রেইকি শিখতে পারেন। চলুন, এর পরের হিলিং স্টেপ কি আছে? এর পরের স্টেপ হচ্ছে ওমকার ধ্বনি। ওম হলো আমাদের আকাশ তত্ত্বের একটা ভাইব্রেশন, সাউন্ড, ভাইব্রেশন। ওম ধ্বনি যেটা স্পেস। তো ওম ধ্বনি যদি আমরা করতে পারি তাহলে আমাদের ওম ধ্বনি যদি আমরা উচ্চারণ করি তাহলে আমাদের নাভি, হার্ট চক্র এবং গলা একসঙ্গে হিল হয়। কারণ অ ও মা এই তিনটির সমন্বয়ে তিনটি যখন আমরা এক করি তখন একটার পর একটা আমাদের চক্র কিন্তু এফেক্ট হতে থাকে। যেমন এইভাবে যখন আমরা করি তখন আমাদের নাভিতে এফেক্ট পড়ে। একবার করেই দেখুন। বা আও করা যায়, আবার ওম করা যায়। তাহলে যখন আমরা প্রথম করছি তখন আমাদের নাভিতে প্রেসার পড়ছে, তারপর আমাদের হার্ট চক্র হয়ে থ্রোট চক্র হয়ে সোজা উঠে যাচ্ছে আমাদের ক্রাউন চক্র, ইউনিভার্স। যখন আমরা করছি তাহলে আমরা ওম উচ্চারণ করতে পারি। সিম্পল প্রসেস এবং সেম প্রসেস। আমরা করব কি, করে ময়ে ঠোঁট চেপে দেব, সেই ভাইব্রেশন কিন্তু আসবে। আমি একবার করে দেখাই। আমরা পেট পর্যন্ত শ্বাস নেব। বা আপনি আম করতে পারেন। এইভাবে একটা ভাইব্রেশন সৃষ্টি হবে যখন ঠোঁটটা বন্ধ করবেন। সব কিছুই কিন্তু ধীরে ধীরে করতে হবে। কোনো হঠকারিতা করলে চলবে না, কোনো তাড়াহুড়ো করলেও চলবে না। এগুলো সাধনা, সাধনাতে সময় দিতে হবে। আপনি ওম ধ্বনি চ্যান্টিং 21 বার করতে পারেন, আবার 108 বার করতে পারেন। 108 বার করলে রেজাল্ট খুব সুন্দর আসবে, তাড়াতাড়ি আসবে। সবটাই কিন্তু আসন পেতে করবেন। এরপরে আমরা করতে পারি ভ্রামরী প্রাণায়াম। ভ্রামরী প্রাণায়াম হচ্ছে আমাদের ভেতরের ধ্বনিকে আমরা নিজেরাই শুনব। আপনার দুটো হাত যে আছে তার আঙুল, হয় বুড়ো আঙুল বা তর্জনী দিয়ে আপনার কানের ফুটোটা বন্ধ করে দিন। মেরুদণ্ড সোজা করুন, সোজা হয়ে বসুন এবং ঠোঁট বন্ধ করে হাম উচ্চারণ করবেন। সেই হাম
যখন আমরা আঙুলটা কানে চেপে ধরবো তখন বাইরেকার আওয়াজ কিন্তু আমাদের মধ্যে আর আসবে না, আমরা শুনতে পাবো না, আর আমাদের ভেতরের আওয়াজটাই আমরা শুধু শুনবো। এটাকে ভ্রামরী কেন বলা হয়েছে? ভ্রমরের মতো গুঞ্জন। ভ্রমর যেরকম আওয়াজ করে আমরা ঠিক সেইভাবেই আওয়াজটা নিজের মধ্যে করব এবং শুনতে থাকবো নিজেদের ভেতরে। তো কী করবো? আমরা হাম উচ্চারণ করব, কারণ এখানে এইভাবেই উচ্চারণটা হয়। আমরা কান বন্ধ করে দিলাম, যারা অনেকে বুঝতে পারবেন না তাদের জন্য আমি এটা বলছি, উচ্চারণ করবেন হাম। তো এখানে হাম উচ্চারণটাই হবে, কিন্তু ভ্রামরী হিসাবে হবে। ঠোঁট চেপে দেবেন আর ভাইব্রেশন করবেন, যেখানে কণ্ঠ এবং আমাদের ঠোঁট এবং পুরো মুখমণ্ডল যেন ভাইব্রেশন হয়, আপনি বুঝতে পারবেন। তাহলে আবারও আমরা নাক দিয়ে শ্বাস নেব পেট পর্যন্ত, আর কান বন্ধ থাকবে, পিঠের মেরুদণ্ড সোজা থাকবে এবং গলাটা সামান্য একটু, মুখটা একটু উপর দিকে থাকবে। উচ্চারণ করুন এইভাবে। হাম পুরো না হয়েও এইভাবে উচ্চারণ করুন, আবার হাম উচ্চারণ করলেও এখানে হবে। আমাদের চাই ভাইব্রেশন। যখনই এই ভাইব্রেশনটা হবে তখনই আপনার থাইরয়েড যে গ্রন্থি আছে, ভাইব্রেশনের কারণে ধীরে ধীরে হিল হতে শুরু করবে এবং ধীরে ধীরে এই চক্রের গোড়ায় জমে থাকা যে নেগেটিভ এনার্জি সেগুলো রিমুভ হবে, হিলিং হবে। এবং এরপরে আপনি কি করতে পারেন? যখন আপনি মন্ত্র চ্যান্টিং করছেন, স্কাই কালার গলার মধ্যে দেখুন, হিল হয়ে যাচ্ছে, কল্পনা করুন। এছাড়া আপনি ধ্যান যোগে কল্পনা করতে পারেন যে দেবাদিদেব মহাদেব আশীর্বাদ করছে আপনাকে, তার শক্তি দিয়ে, তার হাত থেকে একটা শক্তি এসে আপনার বিশুদ্ধ চক্রকে ক্লিন করে দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে। এটা আপনি ভাবতে পারেন, কারণ আমাদের ভাবনার মধ্যেও আছে কিন্তু শক্তি। এরপরে আপনি কি করবেন? মনে মনে সংকল্প করুন, আজকের দিনের জন্য আমি একটাও মিথ্যে কথা বলবো না। দেখুন, হয়তো মিথ্যে অনেকে বলেন না, কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে চাপেতে হয়তো কখনো মিথ্যে বলতে হয়। তাই প্রতিজ্ঞা করুন, আমি আজকের দিনের জন্য মিথ্যে কথা বলবো না। একটা দিনের জন্য প্রতিজ্ঞা করুন, যাই হয়ে যাক। যদি যেখানে আমরা দেখছি মিথ্যে বলতে হবে, চুপ থাকবো। হ্যাঁ, হয়তো যেখানে কাউকে বাঁচাবার জন্য, ভালো কোনো কাজের জন্য মিথ্যে বলতে হয়, সেটা আলাদা। কিন্তু অনেক সময় কথায় কথায় অনেক মানুষ মিথ্যে বলে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য। তো সংকল্প করুন নিজের সঙ্গে, আজকে যাই হয়ে যাক আমি আজকের দিনের জন্য মিথ্যে বলবো না। এইভাবে প্রথমে একদিন, এক সপ্তাহ করুন। প্রত্যেক দিন উঠে সংকল্প করুন, আজকে আমি মিথ্যে বলবো না। তারপরে এইভাবে ধীরে ধীরে সংকল্পকে বাড়ান, আমি 2 দিন কোনো মিথ্যে বলবো না। তারপরে সংকল্প, আমি 3 দিন কোনো মিথ্যে বলবো না। এইভাবে বাড়াতে বাড়াতে দেখবেন এটা প্র্যাকটিসে পরিণত হয়ে গেছে, আপনি মিথ্যেই বলতে পারছেন না। এরপর সংকল্প করুন, অযথা কোনো কথা বলবো না, ফালতু সময় দাঁড়িয়ে কথা বলবো না, অযথা তর্ক বিতর্কে ঝড়াবো না। কারণ আমরা অনেকটা টাইম শুধু শুধু তর্কের মধ্যে জড়িয়ে যাই। অনেক সময় আমাদের সংসারে বা প্রতিবেশীদের সঙ্গে বা কোথাও ছেলে মেয়েদের সঙ্গে আমরা বোঝাতে গিয়ে অযথা অনেক কথা বলে ফেলি। বলুন 2-4টে কথা, টু দ্য পয়েন্টে কথা বলুন, যেই কথার আপনার ভ্যালু থাকবে। আমরা কিন্তু অনেক সময় রাগের ক্ষেত্রে অনেক কিছু কথা বলতেই থাকি, সামলাতে পারি না, তাই না? এরপরে সংকল্প করুন, অযথা রাগ করব না। কারণ রাগই হলো আমাদের শরীরের সমস্ত চক্রকে ড্যামেজ করার মূল কারণ। এবার আপনাদের প্রশ্ন উঠতেই পারে, রাগ তো সবার হয়, সংসারে থাকতে গেলে তো রাগ হবেই। হ্যাঁ, রাগ হবে। দেখুন কেন রাগ আসছে, সেটাকে আমরা কথা বলার মাধ্যমে ঠিক করে নেব। এবং যদি খুব রাগ হয়, সরে যাব। যদি খুব বলার প্রয়োজন হয়, যতটুকু বলা প্রয়োজন ততটুকু বলুন। খুব রাগ করা আমাদের শরীরের নিজেদের পক্ষে ভীষণ কষ্ট। রাগ করলে কি হয়, একটা কেউ কিছু বললো, আপনি তার উপরে ভীষণ ক্রুদ্ধ হয়ে রেগে গেলেন, সেটা হচ্ছে আমাদের শরীরের পক্ষে মনের মধ্যে এবং সোলের মধ্যে ভীষণ এফেক্ট পড়ে। তাই সংকল্প করুন, আমি আজকের জন্য রাগ করব না। যদি রাগ আসে, টেকনিক শিখিয়ে দিচ্ছি,
চোখ বন্ধ করে সরে যাবে, এমনি সরে যাবেন আগে, তারপর চোখ বন্ধ করে মনে মনে হম মন্ত্র উচ্চারণ করবেন। দেখবেন ধীরে ধীরে আপনার বিশুদ্ধ চক্র হিল হয়ে যাচ্ছে। কারণ রাগ হয় কখন? যখন আমরা রাগের কথাগুলো বলতে চাইছি, বলতে পারছি না, তো এফেক্ট হচ্ছে বিশুদ্ধ চক্রতে। তখন কী করবেন? সরে যাবেন ওখান থেকে, নিজের কাজে মন দেবেন এবং চোখ বন্ধ করে মনে মনে হম মন্ত্র করুন। দেখবেন ধীরে ধীরে রাগটা জল হয়ে গেছে এবং বিশুদ্ধ চক্রকে কোনো রকম আঘাত করতে পারছে না। এরপরের সংকল্প করুন, আমি গালি দেব না আজকের জন্য, আজকের দিনটার জন্য আমি গালি দেব না। এইভাবে ধীরে ধীরে সংকল্প করবেন, নিজেকে শুদ্ধ করুন, পরিশুদ্ধ করুন। ভাবনায় আনুন পজিটিভিটি, ভালো কিছু ভাবুন, কারোর জন্য ভালো কিছু ভাবুন, নিজের জন্য ভালো কিছু ভাবুন এবং আপনি যেই ঈশ্বর আল্লাহ গডকে বিশ্বাস করেন তার সঙ্গে কানেক্ট থাকার চেষ্টা করুন। যদি এগুলোতে আপনি বিশ্বাসী না হন তাহলে আপনি নিজের সঙ্গে কানেক্ট থাকুন। নিজেকে তো বিশ্বাস করেন, নিজের সঙ্গে কানেক্ট থাকুন। দেখুন নিজের মধ্যে প্রবলেম কি আসছে, বিশুদ্ধ চক্রে কেন প্রবলেম এলো, কেন থাইরয়েডে প্রবলেম এলো, থাইরয়েড গ্রন্থিতে কেন প্রবলেম এলো, কেন অনেকের গলার মধ্যে থ্রোট ক্যান্সার হচ্ছে, কেন গলার মধ্যে টিউমার হচ্ছে, কেন স্পন্ডিলাইটিস হচ্ছে, কেন হচ্ছে? এই কেনর অ্যান্সার ঋষিমুনিদের কাছে ছিল। সব কিছুই কিন্তু সম্ভব। আমরা পারলে যখন অল্প কিছু হচ্ছে গলার মধ্যে প্রবলেম, আমরা হিল করে নিতে পারি। তাহলে আমরা এই কটি সংকল্প করার চেষ্টা করব, মেনে চলার চেষ্টা করব এবং আমরা মেডিটেশন অবশ্যই করব। খোলা আকাশের নিচে থাকুন আকাশ তত্ত্বকে অ্যাক্টিভেট করার জন্য। খোলা আকাশে কখন থাকবেন? যখন আকাশে সূর্য থাকবে না। ধরুন সূর্য আছে, আমরা দেখতে পাচ্ছি না, সকালে যখন সূর্যোদয় হওয়ার আগে সেই সময় খোলা আকাশের নিচে থাকুন এবং সূর্য অস্ত যাবার পর যে দিনের আলোটা থাকে খোলা আকাশের নিচে থাকুন। আর কি করবেন? আমরা বিশুদ্ধ চক্র অ্যাক্টিভেট করতে গেলে আমরা দম যদি ভেতরের দিকে টানি, আমরা অনেক সময় কি আমরা এইভাবে হিলিং করছি, কিন্তু আমরা হাওয়াটাকে গলার ভেতর দিয়ে যদি টেনে দিই ভেতর দিকে, এইভাবে ঠিক আওয়াজটা আসবে। এতে করে থাইরয়েড গ্রন্থি আমাদের হিল হবে। এইভাবে করতে থাকুন। একে বলা হয় সাউন্ড ভাইব্রেশন। আমরা নিজেরাই সাউন্ড করে আমাদের চক্রকে কিন্তু থ্রোট চক্রকে হিলিং করিয়ে নিতে পারি। আর যদি হয় সেটা শ্রাবণ মাসে, বাবার কৃপায় কিন্তু সেটা সম্ভব। তাই শ্রাবণ মাসেই করিয়ে নিন আপনার থ্রোট চক্র হিলিং। আবারও বলছি, শুধু শ্রাবণ মাসে নয়, যে কোনো মাসেই আপনি করতে পারেন, যেহেতু এই মাস ভোলানাথের মাস। তিনিই ছিলেন, কালকুট বীজ ধারণ করেছিলেন গলায় এবং অমৃততে কনভার্ট করার ক্ষমতা তারই ছিল। তাই তার দয়ায়, তার কৃপায় যদি আমাদের একটু সহজ হয়, একটু টাইম কম লাগে তার কৃপা পাওয়ার জন্য, তাই শ্রাবণ মাসেই এই বিশুদ্ধ চক্র কীভাবে হিল করবেন এবং ব্লকেজেস হয়ে গেলে কী কী প্রবলেম হয় এবং আমরা কিভাবে হিল করতে পারি, হিল করার পরে আমাদের কি হতে পারে, আমাদের যে আমাদের থ্রোট চক্র আছে তার ইফেক্ট কী কী হতে পারে, সবটুকুই কিন্তু আলোচনা করার চেষ্টা করলাম। ভিডিওটি অনেক বড় হয়ে গেল। এখানে আর একটা কথা না বলে পারছি না। যারা এই সমস্ত এনার্জি সায়েন্সে বিশ্বাসী তারা নিশ্চয়ই বিশ্বাস করবেন, আর যারা নিছক কৌতূহলের জন্য এই কথাগুলো শুনলেন তাদেরকে বলবো একটু সময় নিয়ে সব কিছু জানুন, তারপরে আপনি বিশ্বাস করতে পারবেন। আমি জোর করব না কাউকে বিশ্বাস করতে। যারা এনার্জি সায়েন্সের সঙ্গে পরিচিত, চক্রের সঙ্গে পরিচিত, তারা কিন্তু জানেন যে এর এফেক্ট কী হতে পারে। আর যারা নিছক কৌতূহলের জন্য দেখছেন বা শুনছেন তারা বিশ্বাস করতে পারবেন না। দোষ আপনাদের নেই, সময় হলে আপনি ঠিকই বুঝতে পারবেন। আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।